স্টুডেন্টস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু অন্য ধরনের বিষয়। এর আগে আমরা অনেক কিছু দেখেছি, যেরকম হচ্ছে বিভিন্ন অ্যানসিয়েন্ট পিরিয়ডের থেকে শুরু করে বিভিন্ন মধ্যযুগের যে বিভিন্ন যে শাসক ছিল সেই শাসকদের ইতিহাস সম্পর্কেও কিন্তু কিছু কিছু বিষয় আমরা দেখেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মারাঠা সাম্রাজ্যের যে বিভিন্ন পেশোয়া যারা যারা ছিল সেই পেশোয়াদের সময়কালে এবং সেই সময় আগের যে প্রেক্ষাপট ছিল সেই আগের প্রেক্ষাপটে কি ছিল এবং পরবর্তীকালে শিবাজির যে উত্থান হয়েছিল সেই শিবাজির উত্থান থেকে শুরু করে একেবারে আমরা দেখব যে সেই পানিপথের তৃতীয় যুদ্ধ যেভাবে শেষ হলো এবং এই পানিপথের তৃতীয় যুদ্ধের পরবর্তীকালে কিভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মারাঠা যুদ্ধের মধ্য দিয়ে ইংরেজরা যে বোম্বাই শহরটাকে কিভাবে দখল করলো সেই বিষয় সম্পর্কে আমরা আজকে দেখব। তো চলো স্টুডেন্টস, আমরা একটু দেখে নিই যে এই পেশোয়া সম্পর্কে একটু আমি বলে দিই যে শিবাজির যে সম্পর্কটা আমি একটু বলি। যে শিবাজি, যে ছত্রপতি শিবাজি, তিনি প্রথম কিন্তু মারাঠা এম্পায়ারকে তৈরি করেছিলেন এবং এই মারাঠা এম্পায়ারে তিনি প্রথম অষ্টপ্রধান বলে বিভিন্ন মন্ত্রীদের মানে নিয়োগ করেছিলেন। তারা বিভিন্ন দপ্তরগুলোকে পরিচালনা করেছিলেন। তো তাদের মধ্যে এই পেশোয়া বা প্রধানমন্ত্রী পদ হিসাবে যার কথা গুরুত্বপূর্ণ, সেই সময়ে আমরা মারাঠা সাম্রাজ্যের যে প্রধান পেশোয়া হিসাবে যার নাম আমরা দেখব পেশোয়া বা প্রধানমন্ত্রী পদ, যেটা শিবাজি যেটা তৈরি করেছিলেন এই পদটা। তো সেই শিবাজি যে পদটা তৈরি করেছিলেন সেই পদের নাম হচ্ছে পেশোয়া বা প্রধানমন্ত্রী পদ, ঠিক আছে। তো এই পেশোয়া এবং প্রধানমন্ত্রী যে পদটা তৈরি করেছিলেন, এই পেশোয়া প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম যিনি বসেছিলেন তার নাম হচ্ছে কি বালাজি বিশ্বনাথ। চলো আমরা এটা একটা ক্রোনোলজিক্যালি এটা একটা দেখে নিই যে কার পর কে পেশোয়া হয়েছিল। তাহলে প্রথমে হচ্ছে বালাজি বিশ্বনাথ। তাহলে বালাজি বিশ্বনাথ হচ্ছে প্রথম পেশোয়া, যিনি হচ্ছেন শিবাজি প্রথম ওই যে পদটা তৈরি করেছিল অষ্টপ্রধান, সেই অষ্টপ্রধানের মধ্যে প্রথম হচ্ছে ওই বালাজি বিশ্বনাথ, যিনি প্রথম প্রধানমন্ত্রী বা পেশোয়া পদে অভিষিক্ত হয়েছিলেন। তাহলে এই বালাজি বিশ্বনাথের পরে কে সিংহাসনে বসেছিল না, বালাজি বিশ্বনাথের পর আমরা এখানে দুজনের নাম দেখব, যিনি হচ্ছেন চিমনাজি আপ্পা, ঠিক আছে, চিমনাজি আপ্পা। তাহলে চিমনাজি আপ্পা, আর এখানে হচ্ছে কি চিমনাজি আপ্পার মধ্যে আবার তার পরবর্তীকালে সদাশিব রাও বাহু, এবং এখানে আমরা দেখব প্রথম বাজিরাও, ঠিক আছে, প্রথম বাজিরাও। এবং এই প্রথম বাজিরাওর আবার দুই সন্তান, একটা হচ্ছে বালাজি বাজিরাও এবং অন্যদিকে থাকছে এখানে হচ্ছে রঘুনাথ রাও। এই বালাজি বাজিরাওর আবার তিন ছেলে, এটা হচ্ছে বিশ্বাস রাও, মাধব রাও এবং নারায়ণ রাও। তাহলে আমরা এখানে একটা বিষয় বলি যে 1761 সালে পানিপথের যে তৃতীয় যুদ্ধ, এটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে যে 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ। আমরা পানিপথের প্রথম যুদ্ধ দেখেছি বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির, যেটা হয়েছিল 1526। তারপরে আমরা আকবর আর হিমুর মধ্যে যে যুদ্ধ হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তারপরে আমরা দেখছি যে পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালির সঙ্গে এবং এই সদাশিব রাও বাহুর নেতৃত্বে তৈরি হয়েছিল পানিপথের যে তৃতীয় যুদ্ধটা। এবং এই যে যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু মারাঠাদের শোচনীয় পরাজয় হয়েছিল এবং এই মারাঠাদের শোচনীয় পরাজয়ের পর মারাঠা সাম্রাজ্যের কারা নেতৃত্ব দেবে সেই নিয়ে একটা গোলমাল শুরু হয়ে যায়। এবং এই পরিস্থিতিতে কিন্তু পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেছিলেন তার নাম হচ্ছে কিন্তু এই মাধব রাও, ঠিক আছে। তাহলে এই মাধব রাও কিন্তু সিংহাসনে বসেছিল
মাধব রায়ের নেতৃত্বে কিন্তু মারাঠা সাম্রাজ্য কিছুটা হলেও পুনরুদ্ধার করা গেছিল। তাহলে মারাঠা সাম্রাজ্য কিছুটা হলেও পুনরুদ্ধার করতে পেরেছিলেন এই মাধব রাও, যিনি বালাজি বাজিরাওয়ের ছেলে মাধব রাও। এই মাধব রায়ের আমলে কিন্তু উত্তর থেকে দক্ষিণ ভারত কিন্তু কিছুটা হলেও ক্যাপচার করা হয়েছিল। এমনকি বলা হচ্ছে এই মাধব রায়ের নেতৃত্বে কিন্তু আমরা একটা কথা বলেছিলাম যে শিবাজির কথা আমি বলছিলাম যে শিবাজির নেতৃত্বে কিন্তু মারাঠা সাম্রাজ্যের বিভিন্ন কর আদায় করা হতো, যার মধ্যে আমরা চৌথ এবং স্বদেশমুখী যে কর আদায় করা হতো। আমরা এই দুটো কর, এটা কিন্তু পরীক্ষায়ও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসতে পারে, যেটা হচ্ছে চৌথ ও স্বদেশমুখী। চৌথ ও স্বদেশমুখী, চৌথ হচ্ছে যেটা হচ্ছে 1/4 আর এটা হচ্ছে 1/10। তাহলে এটাকে অনেক ঐতিহাসিক অ্যাকর্ডিং টু ভিনসেন্ট স্মিথ বলছেন এটা একটা মানে নিষ্কৃতি কর বলছে, আবার কেউ কেউ বলছেন যে দস্যু কর। ঠিক আছে, এটা হচ্ছে প্লান্ডারিং ট্যাক্স। অনেকে এটাকে কম্পেয়ার করেছে যে তাহলে এই চৌথ এবং স্বদেশমুখী কোনো রুলাররা যদি দিত, কোনো শাসকরা যদি দিত, তাই সেই মানে সাম্রাজ্যবাদী সেই শাসকের হাত থেকে বেঁচে যেত। ঠিক আছে, সেই সাম্রাজ্যবাদী শাসক তাহলে কি করছে, ওই যিনি শোষিত হয়েছেন, তাহলে সে যদি এই চৌথ এবং স্বদেশমুখী করটা দিয়ে দেয় তাহলে সে কিন্তু নিষ্কৃতি পেয়ে যাবে। এটা কিন্তু এই চৌথ এবং স্বদেশমুখী মারাঠা সাম্রাজ্যে ছিল। তা ওনাদের এই মাধব রায়ের কিন্তু সময়কালে কিন্তু এই চৌথ এবং স্বদেশমুখী জাট বিভিন্ন রাজপুতরাও কিন্তু দিয়েছিল। সমস্যা কিন্তু একটাই দাঁড়ালো যে এই মাধব রাও কিন্তু হঠাৎ করে অকালে মারা গেছিল। তার আগে মারাঠা সাম্রাজ্যের যেখানে হচ্ছে মাধব রাও কিন্তু নিজামের সঙ্গে সন্ধি করেছিলেন, এমনকি হায়দ্রাবাদের যে এমনকি হায়দার আলীকেও কিন্তু পরাস্ত করেছিলেন। তো এখানে মাধব রায়ের নেতৃত্বে এগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু হঠাৎ করে কি হলো, মাধব রায় যখন অকালে মারা গেলেন, এমনকি অ্যাকর্ডিং টু গ্র্যান্ড ডাফ উনি কি বলছেন, উনি বলছেন যে মাধব রায়ের অকালে পানিপথের তৃতীয় যুদ্ধে পরাজয় অপেক্ষা মাধব রায়ের অকালে মৃত্যু মারাঠা সাম্রাজ্যের জন্য শোচনীয় পরাজয় সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা একটা কথা বলি যে এই যে এত কিছু দেখলাম, এত কিছু ঘটনা ঘটার পরে কিভাবে প্রথম মারাঠা যুদ্ধ শুরু হলো, এবারে আমরা দেখব, এবং দ্বিতীয় মারাঠা যুদ্ধ এবং তৃতীয় মারাঠা যুদ্ধ কিভাবে শুরু হলো সেগুলো আমরা এক এক করে দেখব। তাহলে চলো আমরা দেখে নিই যে কিভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মারাঠা যুদ্ধ শুরু হলো। তাহলে আমরা দেখলাম কি এই মাধব রায়ের অকালে মৃত্যুর পরে তাহলে এরপর কে সিংহাসনে বসছে। মাধব রায়ের যেহেতু কোনো পুত্র সন্তান ছিল না, সেহেতু সিংহাসনে বসানো হয়েছিল নারায়ণ রাও হচ্ছে মাধব রায়ের তার ভাই, কনিষ্ঠ ভাই নারায়ণ রাওকে সিংহাসনে বসানো হলো। কিন্তু এখানে একটা প্রবলেম এসে গেল কি না, এই নারায়ণ রাওকে পেশোয়া বলে মেনে নিতে পারছেন না হচ্ছে এই রঘুনাথ রাও কে ছিলেন? রঘুনাথ রাও হচ্ছে এই নারায়ণ রাওর জ্যাঠামশাই, মানে পিতৃব্য তুল্য। ঠিক আছে, এই রঘুনাথ রাও তখন ঠিক করলো যে এই নারায়ণ রাওকে কি করবে, নারায়ণ রাওকে হত্যা করবে। তাহলে নারায়ণ রাওকে তিনি হত্যা করলেন, হত্যা করে তিনি এই রঘুনাথ রাও তখন কি করলেন, সিংহাসনে বসার একটা প্ল্যান তৈরি করলেন। তাহলে রঘুনাথ রাও তখন কি করলেন, যে সিংহাসনে বসার প্ল্যান তৈরি করলেন। আচ্ছা, এইখানে তোমরা বলো যে এই যে নারায়ণ রাওকে মেরে দিল, নারায়ণ রায়ের যারা অনুগামী ছিল বিভিন্ন, যেমন হচ্ছে নানা ফড়নবিশ থেকে শুরু করে নানা ফড়নবিশ, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে নানা ফড়নবিশটা কে ছিলেন। আমরা সবাই মানে এটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় থাকে যে মারাঠা জাতির ম্যাকিয়াভেলি বলা হয়। ঠিক আছে, মারাঠা জাতির ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? নানা ফড়নবিশকে কিন্তু মারাঠা জাতির ম্যাকিয়াভেলি বলা হয়। তাহলে এই নারায়ণ রাও মারা যাবার পর, নারায়ণ রাও মারা যায়নি, নারায়ণ রাওকে হত্যা করেছিল তাহলে রঘুনাথ রাও, মানে জ্যাঠামশাই। তাহলে এই জ্যাঠামশাইয়ের সঙ্গে নারায়ণ রায়ের যারা অনুগামী, সেই অনুগামীদের সঙ্গে একটা যুদ্ধ শুরু হয়, মানে একটা মনোমালিন্য শুরু হয়, যেটা এরা মেনে নিতে পারছে না। এই নানা ফড়নবিশের মতো লোকেরা
এবং বা নারায়ণ রায়ের অনুগামী লোকেরা এই রঘুনাথ রাওকে মেনে নিতে পারছেন না। তো এই পরিস্থিতিতে কি হবে? এই পরিস্থিতিতে রঘুনাথ রাও কিন্তু তখন কি করলো? রঘুনাথ রাও তখন ইংরেজদের কাছে যায়। ঠিক আছে, রঘুনাথ রাও তখন ইংরেজদের কাছে যায় এবং ইংরেজদের কাছে গিয়ে বলে যে ঠিক আছে আমি ইংরেজরা বলে যে সলসেট এবং বেসিন, সলসেট এবং বেসিন, ঠিক আছে, সলসেট এবং বেসিনের বিনিময়ে, ঠিক আছে, সলসেট এবং বেসিনের বিনিময়ে রঘুনাথকে পেশোয়া পদ বলে ঘোষণা করা হবে। রঘুনাথ তাহলে ইংরেজদের কাছে গেছে, গিয়ে বলেছে যে আমাকে পেশোয়া পদ বলে মেনে নিতে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার হলো, এই মাধব রায়ের এই যে নারায়ণ রাও, এই নারায়ণ রায়ের একটা শিশুপুত্র ছিল যার নাম ছিল মাধবরাও নারায়ণ, মাধবরাও নারায়ণ। ঠিক আছে, তাহলে এই মাধবরাও নারায়ণকে কিন্তু পেশোয়া বলে মেনে নিতে পারছেন না এই রঘুনাথ রাও। তাহলে এখানটা ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে রঘুনাথ রাও কিন্তু এই যে আমরা বললাম যে পানিপথে তৃতীয় যুদ্ধের পরে মাধব রাও সিংহাসনে বসে, কিন্তু মাধব রায়ের নেতৃত্বে কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়েছিল মারাঠা সাম্রাজ্যে, কিন্তু এর পরবর্তীকালে মাধব রায় যখন মারা গেল, অকালে মারা যাওয়ার পর এর ভাই নারায়ণ রাও সিংহাসনে বসেন। কারণ নারায়ণ রাওকে উত্তরাধিকারী করে গেছেন, মাধব রায়ের তো কোনো পুত্র সন্তান নেই, তো সেই জন্য নারায়ণ রাওকে উত্তরাধিকারী মনোনীত করেন। তো এই নারায়ণ রাও যখন পেশোয়া করে বলে দেওয়া হলো, তারপরে পরবর্তীকালে রঘুনাথ রাও কিন্তু এই নারায়ণ রাওকে মেনে নিতে পারছেন না, অতএব রঘুনাথ রাও কি করলো নারায়ণ রাওকে হত্যা করলো। কিন্তু পরবর্তীকালে এই নারায়ণ রায়ের অনুগামী লোকেদের সঙ্গে কিন্তু পরবর্তীকালে এই যেমন নানা ফড়নবিসের মতো লোকেরা, এই লোকেদের সঙ্গে কিন্তু রঘুনাথ রাওর একটা সম্পর্কটা খারাপের দিকে যায়, কারণ রঘুনাথ রাওকে মেনে নিতে পারছেন না। কিন্তু এই পরিস্থিতি কিন্তু মাধবরাও নারায়ণ, যিনি হচ্ছেন নারায়ণ রায়ের একটা শিশুপুত্র, যে শিশুপুত্রকে রঘুনাথ রাও মেনে নিতে পারছে না পেশোয়া বলে, সেই জন্য ইংরেজদের শরণাপন্ন হয় এই রঘুনাথ রাও এবং সেখানে গিয়ে রঘুনাথ রাও সুরাটের সন্ধি স্বাক্ষর করে। কিন্তু ঠিক আছে, সুরাটের সন্ধি স্বাক্ষর করে। শেষ পর্যন্ত কি হয়, 1775 খ্রিস্টাব্দে এদের প্রথম মারাঠা যুদ্ধ শুরু হয়। আমি তাহলে এখানে একটু নোট করে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে। তাহলে প্রথম ইংরেজদের সঙ্গে প্লাস মারাঠা, ঠিক আছে, ইংরেজদের সঙ্গে প্লাস মারাঠা, এদের যে প্রথম যুদ্ধটা শুরু হলো, তাহলে এটা হচ্ছে 1775 থেকে 82। তাহলে 1775 থেকে 82 এটা মাথায় রাখতে হবে। তাহলে 1775 থেকে 82 হচ্ছে প্রথম ইং মারাঠা যুদ্ধ। এবং এখানে আর একটা কথা বলি যে 1782 খ্রিস্টাব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1782-তে আমরা এটার নাম শুনেছি, 1782 খ্রিস্টাব্দে সলবাই সন্ধি হয়েছিল। ঠিক আছে, সলবাই সন্ধি, তাহলে সলবাই ট্রিটি কিন্তু 1782 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে মারাঠাদের হয়েছিল। তাহলে এখানে ব্যাপারটা বোঝা গেল যে সুরাটের সন্ধি স্বাক্ষর করে এবং সেই সুরাটের সন্ধির স্বাক্ষর করার পর কিন্তু এদের দুপক্ষের মধ্যে এই যে বললাম যে সলসেট এবং বেসিনের বিনিময়ে রঘুনাথকে পেশোয়া পদ বলে ঘোষণা করা হবে। এবং রঘুনাথ, তাহলে আমি কি বলছি শেষ পর্যন্ত, রঘুনাথ আর ইংরেজ এদের যে যুগ্ম বাহিনী, এরা দুজন একসাথে ওই বিভিন্ন যে মারাঠা নেতারা ছিল নানা ফড়নবিসের মতো তো এই সমস্ত নানা ফড়নবিসের মতো মানুষদের সঙ্গে যুদ্ধ শুরু হয় 1775 খ্রিস্টাব্দে। এইভাবে শুরু হয়ে যায় কি, তাহলে 1775 থেকে 82 খ্রিস্টাব্দের প্রথম ইং মারাঠা যুদ্ধ। ঠিক আছে, তো এরপরে আমরা দেখবো যে 1782 সালে 7 বছর ধরে যুদ্ধ চলেছিল এবং এই যে সলবাই সন্ধি 1782 খ্রিস্টাব্দে ইংরেজের সঙ্গে মারাঠাদের যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধে দেখা যাচ্ছে যে বাইরে থেকে ইংরেজরা হেরে যাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু ইংরেজরা নিজেদের যারা শত্রু ছিল সেই শত্রুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে ফেলেছিল ইংরেজরা। ঠিক আছে, আপাত দৃষ্টিতে বাইরে থেকে মনে হচ্ছে যে ইংরেজরা হারছে, কিন্তু ইংরেজরা এই যুদ্ধে হারেনি। এই যুদ্ধে কিন্তু আলটিমেটলি বলতে হবে যে মারাঠারাই কিন্তু, ইংরেজরাই কিন্তু জিতে গেছিল। ঠিক আছে,
তাহলে চলো এবার আমরা দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধ শুরু করি। এই যে আমরা দেখলাম যে তাহলে দ্বিতীয় মারাঠা যুদ্ধটা কত সালে হয়েছিল, 1803 থেকে 1805 খ্রিস্টাব্দের মধ্যে দ্বিতীয় মারাঠা যুদ্ধটা হয়েছিল। এইখানে একটা কথা বলি যে এর আগেও আমরা দ্বিতীয় মারাঠা যুদ্ধের কথা যদি বলি, এখানে বলতে হবে যে এমন একটা সিচুয়েশন হয়েছিল মারাঠা সাম্রাজ্যে, যেখানে আমরা দেখব যে বিভিন্ন মারাঠা সাম্রাজ্যে বিভিন্ন সামন্তরা ছিল, যেমন সিন্ধিয়া, যিনি হচ্ছে গোয়ালিয়রের, সিন্ধিয়া, ভোঁসলে, গাইকোয়াড়, বড়দার গাইকোয়াড়, ঠিক আছে, বড়দার গাইকোয়াড়। তো এরা কারা? এরা হচ্ছে বিভিন্ন সামন্ত। এই সামন্তরা কিন্তু এমন তাদের দাপট তৈরি করেছিল যে সামন্তদের দাপটের জন্য পরবর্তীকালে আমরা যে ছকের মধ্যে দেখেছি রঘুনাথের ছেলে দ্বিতীয় বাজিরাও কিন্তু সিংহাসনে বসেছিল। তাহলে দ্বিতীয় বাজিরাও সিংহাসনে বসেছিল। আমি আমি ছকেতে তখন বলেছিলাম যে রঘুনাথ রাওয়ের ছেলে, রঘুনাথ রাওর ছেলে হচ্ছে দ্বিতীয় বাজিরাও। তো তাহলে এদের দাপট এতটা বেড়ে গেছিল, শেষ পর্যন্ত রঘুনাথের ছেলে দ্বিতীয় বাজিরাও ইংরেজদের সঙ্গে আমরা দেখব বেসিনের সন্ধি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টুডেন্টসরা, এটা কিন্তু নোট করার চেষ্টা করবে। বেসিনের সন্ধি পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে। বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে দ্বিতীয় বাজিরাও, লর্ড ওয়েলেসলির সঙ্গে দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে হয়েছিল বেসিনের সন্ধি। এখন এই যে বেসিনের সন্ধি ব্যাপারটা কি, এই বেসিনের সন্ধির শর্তটা কি বলা হয়েছে? 1 নম্বর, বেসিনের সন্ধির শর্ততে বলা হয়েছে যে ইংরেজদের সেনার ব্যয় নির্বাহের জন্য, মানে ইংরেজদের যে সমস্ত সেনারা মারাঠা সাম্রাজ্যে আছে, তা সেই সমস্ত সেনাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ সবকিছু করতে গেলে কিন্তু পেশোয়া মানে ওই যে মারাঠা সাম্রাজ্যের যারা রুলার, মারাঠা সাম্রাজ্যের পেশোয়া তার নিজের রাজ্যের এক অংশ ছেড়ে দেবেন, এটা কিন্তু বলা হচ্ছে। এমনকি বলা হচ্ছে একজন পেশোয়া তার নিজের সামন্তদের সঙ্গে কথা বলবার জন্য ব্রিটিশদের কাছ থেকে পারমিশন নিতে হবে। এমনকি এদের মধ্যে এবং এদের মধ্যে মানে সামন্ততান্ত্রিক যারা আছে, বিভিন্ন সামন্ত, এই সামন্তদের সঙ্গে পেশোয়াদের মধ্যে যদি কোনো মনোমালিন্য হয়, সেই মনোমালিন্যের ব্যাপারেও ইন্টারফেয়ার করবে হচ্ছে ইংরেজরা। ঠিক আছে, এটা কিন্তু বেসিনের সন্ধিতে কিন্তু মনে রাখতে হবে যে কি হয়েছিল। তো চলো এবার এই দেখা যাক যে 1803 এবং 1805-এর মধ্যে কিভাবে দ্বিতীয় মারাঠা যুদ্ধটা শুরু হলো। তাহলে আমরা দেখলাম যে সিন্ধিয়া ভোঁসলে, ঠিক আছে, সিন্ধিয়া ভোঁসলে এরা কিন্তু এই যে বেসিনের সন্ধি কিন্তু এরা কিন্তু মেনে নিতে পারেনি। সেই জন্য এরা ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীকালে এই সিন্ধিয়া ভোঁসলে পরাস্ত হয়েছিল। এবং পরবর্তীকালে বড়দার গাইকোয়াড়, রঘুজি ভোঁসলে, তো এরাও কিন্তু শেষ পর্যন্ত ঝাঁপিয়ে পড়লেও কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি, এটা বলবে। ঠিক আছে, তাহলে 1803 থেকে 1805 হচ্ছে দ্বিতীয় মারাঠা যুদ্ধ। এবারে চলো তৃতীয় মারাঠা যুদ্ধে। তৃতীয় মারাঠা যুদ্ধটা 1817 সালে হয়েছিল, তৃতীয় মারাঠা যুদ্ধ। তো এটা হচ্ছে তাহলে থার্ড ইংল্যান্ডের সঙ্গে মারাঠাদের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, তাহলে
তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হয়েছিল 1817 খ্রিস্টাব্দে ব্রিটিশদের সঙ্গে মারাঠাদের। তো এই 1817 সালে যুদ্ধটা কি না, পেশোয়ার একজন মন্ত্রী, পেশোয়ার মন্ত্রী ত্রিম্বকজিকে তারা অপহরণ করেছিল। এমনকি বিভিন্ন সামন্ত, মারাঠা যারা সামন্ত ছিল সেই সামন্তদের সঙ্গে বলা হচ্ছে পিণ্ডারি দস্যু, এদের সঙ্গে নাকি যোগাযোগ ছিল এবং বিভিন্ন পিণ্ডারি দস্যুদের কিন্তু ব্রিটিশরা হত্যা করেছিল, যার জন্য কিন্তু মারাঠারা সামন্ত থেকে শুরু করে পেশোয়ারাও কিন্তু রুখে দাঁড়িয়েছিল ব্রিটিশদের এগেনস্টে। ঠিক আছে, এখানে স্টুডেন্টস একটা কথা মনে রাখতে হবে, এই যে লর্ড হেস্টিংসের কথা বলছি, লর্ড হেস্টিংস কিন্তু এই সময় লর্ড ময়রা নামে পরিচিত ছিলেন, লর্ড ময়রা। ঠিক আছে, তো লর্ড ময়রা নামে কিন্তু লর্ড হেস্টিংস পরিচিত ছিলেন। এমনকি এমন পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল যে দ্বিতীয় বাজিরাওর যে পেশোয়া পদ, সেই পেশোয়া পদটাও কেড়ে নেওয়া হয়েছিল। এমনকি এই 1817 সালে আরও একটা কথা বলি, যে সিন্ধিয়া ভোঁসলে বিভিন্ন যুদ্ধে পরাস্ত হয়েছিল ব্রিটিশদের সঙ্গে, যেমন সীতা বলদি, মাহিদপুর, এইসব যুদ্ধে। ঠিক আছে, এবং পরবর্তীকালে পেশোয়া যে যুদ্ধেটা হেরে গেল সেটা হচ্ছে কেরেগাঁও এবং অষ্টি। ঠিক আছে, কেরেগাঁও এবং অষ্টি। তাহলে স্টুডেন্টসরা এগুলো একটু নোট করে নেওয়ার চেষ্টা করবে, কোন সন্ধির মাধ্যমে পেশোয়া পদ কেড়ে নেওয়া হয়েছিল। এটা একটা বলে দিই, সেটা হচ্ছে পুনার সন্ধি। দ্বিতীয় বাজিরাওর পেশোয়া পদ কেড়ে নেওয়া হয়েছিল 1817 খ্রিস্টাব্দে পুনার সন্ধির মাধ্যমে। তাহলে পুনার সন্ধির মাধ্যমে 1817 খ্রিস্টাব্দে এই যে দ্বিতীয় বাজিরাও, সেই দ্বিতীয় বাজিরাও যার কথা বলছিলাম, রঘুনাথের রাওয়ের ছেলে, সেই দ্বিতীয় বাজিরাওর পেশোয়া পদ কেড়ে নেওয়া হয়েছিল। তো এখানে তাহলে একটা কথা বলতেই পারা যায় যে কিভাবে মারাঠা সাম্রাজ্য আস্তে আস্তে বোম্বাই শহরটা দখল হয়ে গেছিল। ঠিক আছে, তো পরবর্তীকালে আরও একটা কথা বলবো, যেটা হচ্ছে প্রথম যে ইং মারাঠা যুদ্ধটা হয়েছিল, ইং মারাঠা যুদ্ধটা হয়, মারাঠা যুদ্ধ, সেই প্রথম ইং মারাঠা যুদ্ধে কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশরা কিন্তু মানে আমি আগেই যেটা বলছিলাম যে রঘুনাথ রাও ইংরেজদের কাছে গিয়েছিল যাতে তাকে পেশোয়া পদ বলে স্বীকার করে নেওয়া হয়, কিন্তু পরবর্তীকালে এই রঘুনাথকে 3 লক্ষ টাকা বার্ষিক একটা পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 3 লক্ষ টাকা পেনশন রঘুনাথ রাওকে দেওয়া হবে এবং ব্রিটিশরা শেষ পর্যন্ত কিন্তু রঘুনাথ রাওয়ের পক্ষ ত্যাগ করেছিল। যেটা ছিল আমি বলছি সেটা হচ্ছে এই প্রথম ইং মারাঠা যুদ্ধের প্রেক্ষাপটে সেটা বলছি, যে শেষ পর্যন্ত আমি বলছিলাম যে রঘুনাথ রাওয়ের কিভাবে পেশোয়া পদ বলে স্বীকার করা হবে এবং পরবর্তীকালে রঘুনাথ রাওয়ের পক্ষ ত্যাগ করলো ব্রিটিশরা ত্যাগ করে ওই যে শিশুপুত্র মাধব রাও নারায়ণ কথা বলেছি, ওই মাধব রাও নারায়ণকে কিন্তু মাধব রাও নারায়ণকেই পেশোয়া বলে মেনে নিয়েছিল ব্রিটিশরা শেষ পর্যন্ত। ঠিক আছে, পেশোয়া বলে মেনে নেয়। তাহলে স্টুডেন্টস এইখান থেকে আমরা কি কি শিখলাম যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামে খুব কাজে দেবে, সেইগুলো আমরা এক এক করে আমরা দেখে নিই। তাহলে প্রথম হচ্ছে আমাদের প্রথম যে মারাঠা যুদ্ধটা, ফার্স্ট ইং মারাঠা যুদ্ধ, সেটা হচ্ছে 1775 থেকে 82। এটা আমরা দেখলাম প্রথম ইং মারাঠা যুদ্ধে। আর একটা কি দেখলাম যে সলবাই সন্ধি, সলবাই টিটি। ঠিক আছে, সলবাই সন্ধি এটা কত সালে হয়েছিল? 1782 খ্রিস্টাব্দে হয়েছিল। ইংরেজ এবং মারাঠাদের মধ্যে প্রথম ইং মারাঠা যুদ্ধটা হয়েছিল। তারপরে আমরা দেখব সলবাই সন্ধির পরে, এখানে কিন্তু আরেকটা কথা বলি যে রঘুনাথ রাও
প্লাস ইংরেজ, ঠিক আছে, এদের সঙ্গে একটা সুরাটের সন্ধি হয়েছিল, সুরাটের সন্ধি 1775, এটা গেল। এবারে দ্বিতীয় যেটা ইং মারাঠা যুদ্ধ 1803 থেকে 5, ঠিক আছে। আর থার্ড হচ্ছে যেটা আমি বললাম 1817। এখানে স্টুডেন্টসরা মনে রাখবে, এখানে পুনার সন্ধির কথা বললাম, যে পুনার সন্ধির মাধ্যমে কি হয়েছিল না পেশোয়া পদ কেড়ে নেওয়া হয়েছিল, পেশোয়া পদ কেড়ে নেওয়া হয়, ঠিক আছে, পেশোয়া পদ কেড়ে নেওয়া হয়, এটা তো আমরা দেখলাম, ঠিক আছে, পেশোয়া পদ কেড়ে নেওয়া হয়। আর কি 1802 সালে বেসিনের সন্ধি দেখলাম, বেসিনের সন্ধি। তাহলে স্টুডেন্টসরা এটা তোমরা মাথায় রাখবে যে প্রথম ইং মারাঠা যুদ্ধ, দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধ এবং তৃতীয় ইং মারাঠা যুদ্ধ কিভাবে হলো এবং ব্রিটিশরা পরবর্তীকালে কিভাবে বোম্বাই শহরটা তাদের আয়ত্তের মধ্যে এনে ফেললো। এবং পরবর্তীকালে আমরা দেখব যে মারাঠা সাম্রাজ্য দখল করার পর বা বোম্বাই শহরটা দখল করার পর ইংরেজদের আরও একটা প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল, ঠিক আছে। সেই জন্য অনেক ঐতিহাসিক এটাকে একটা জলবিভাজিকা বলে উল্লেখ করলেও একটা কথা বলতে হবে যে ব্রিটিশদের আরও একটা প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল, যাদের নাম হচ্ছে শিখ সম্প্রদায়। তো চলো আমরা পরবর্তীকালে ওইগুলো নিয়ে আলোচনা করব যে শিখদের সঙ্গে ব্রিটিশদের আবার কীভাবে যুদ্ধ হলো এবং শিখদের মধ্য দিয়ে ব্রিটিশদের সঙ্গে শিখদের যুদ্ধের মধ্য দিয়ে কিভাবে ব্রিটিশ সাম্রাজ্য আরও ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যে পরিণত হলো, ঠিক আছে। তাহলে এই প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে।